हेलो एवरीवन, वेलकम टू कुदरत एस क्लासेस। देखो आज के जेनारेल साइंस जीके क्लासे तुम्हारे प्रत्येके स्वागत। तो आज के जो टपिकटा आलोचना करब सेटा फिजिक्सर पार्ट। ठीक है, फिजिक्सर जेनारेल साइंसर मध्य एक पार्ट, खूब इम्पोर्टेंट पार्ट। से फिजिक्स থেকে मैक्सिमाम যত ধরনের কোশ্চেন আসে আমাদের কম্পিটিটিভ পরীক্ষায়, অর্থাৎ সামনে আমাদের মিসলেনিয়াস পরীক্ষা আছে, ঠিক আছে, এএলপি আছে অর্থাৎ রেলের যে পরীক্ষাগুলো আছে এবং এনটিপিসি যেগুলো আছে সবগুলো প্রত্যেকটা পরীক্ষাতে আমাদের সায়েন্স পার্টটা বেশি থাকে। সুতরাং এখান থেকে আমাদেরকে নজরটা বেশি দিতে হবে। তো চলো শুরু করা যাক। দেখো প্রথম কি কোশ্চেনটা দিয়েছে, দেখো প্রথম কোশ্চেনটা দিয়েছে, দেখো তো খুব উচ্চ তাপমাত্রা পরিমাপ করতে ব্যবহৃত ডিভাইসের নাম কি, যন্ত্রটির নাম কি। তো এখানে দেখো প্রথম যে উত্তরটা দেওয়া আছে সেটা হচ্ছে বোলোমিটার। বোলোমিটার কি করতে ব্যবহার করা হয়? তড়িৎ চুম্বকীয় বিকিরণ। ঠিক আছে, তড়িৎ চুম্বকীয় বিকিরণ, ঠিক আছে, পরিমাপ করতে ব্যবহার করা হয়। ঠিক আছে, তড়িৎ চুম্বকীয় বিকিরণ। ক্যালোরিমিটার কি? তাপ। ওকে, তারপর হচ্ছে দেখো পাইরোমিটার। তাপ তো বটেই, কিন্তু এটা হচ্ছে উচ্চ তাপ। ঠিক আছে, উচ্চ তাপ। আর উষ্ণতা হচ্ছে কি বলতো, থার্মোমিটার হচ্ছে উষ্ণতা। থার্মোমিটার হচ্ছে উষ্ণতা। আচ্ছা, থার্মোমিটার আমাদের একটা কথা মাথায় রাখবে, থার্মোমিটার আমাদের পারদ ব্যবহার করা হয়। ঠিক আছে, থার্মোমিটার আমাদের পারদ ব্যবহার করা হয়। ওকে, আর ক্যালোরিমিটারের তাপ, তাহলে আমাদের উত্তর কী হলো বলো তো, আমাদের পাইরোমিটার। ঠিক আছে, উচ্চ তাপমাত্রা পরিমাপ করতে আমাদের যে ডিভাইসটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে পাইরোমিটার। বোঝা গেল? বেশ, তারপর দেখো কি আছে। দেখো দ্বিতীয় কোশ্চেনটা দিয়েছে যে গ্রিন হাউস প্রভাব কোনটির কারণে হয়। মারাত্মক জায়গা, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, গ্রিন হাউস। তো দেখো গ্রিন হাউস গ্যাস, আমাদের 8টা গ্রিন হাউস গ্যাস আছে, মাথা রাখো। ঠিক আছে, গ্রিন হাউস গ্যাস হচ্ছে 8টা। কীরকম? কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে, সিএফসি, CH4 মিথেন, ঠিক আছে, তারপর হচ্ছে নাইট্রাস অক্সাইড, তারপর হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড। এগুলো প্রত্যেকটাই কী বলতো, আমাদের গ্রিন হাউস গ্যাস। এই গ্রিন হাউস গ্যাসগুলোর মেন যেটা সব থেকে খুব আসে পরীক্ষাতে, যে সব থেকে বেশি আমাদের বায়ুর মধ্যে সব থেকে বেশি আছে কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউস গ্যাস, সব থেকে বেশি, মানে 50%। এটাও পড়ে পরীক্ষাতে, পার্সেন্টেজটাও পড়ে যে 50% আমাদের গ্রিন হাউস গ্যাস আছে। ঠিক আছে, সব থেকে দেখো সিএফসিটা হচ্ছে মারাত্মক ক্ষতিকর। ঠিক আছে, সিএফসিটা আছে কিন্তু সব থেকে বেশি দিন পর্যন্ত স্থায়ী হয় গ্রিন হাউস গ্যাসের মধ্যে সিএফসি, ক্লোরোফ্লুরোকার্বন। সিএফসির ইয়েটা কি, সংকেতটা কি? ক্লোরোফ্লুরোকার্বন। ঠিক আছে, দেখো ClF2Cl2, ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা অর্থাৎ সংকেত। ক্লোরোফ্লুরোকার্বন খুবই ইম্পর্টেন্ট, ক্লোরোফ্লুরোকার্বন, যেটাকে ফ্রেয়ন নামেও বলা হয় আর কি। তারপর দেখো এখানে এই যে মিথেনটা হচ্ছে গ্রিন হাউস গ্যাসের মধ্যে একটা বিশাল ইম্পর্টেন্ট। তার মধ্যে সব থেকে বেশি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, তারপর হচ্ছে তোমার মিথেন, তারপর হচ্ছে CFC 3 নম্বরে আছে। ঠিক আছে, এইগুলো হচ্ছে তোমার 8টা যে গ্রিন হাউস গ্যাস আছে সেটা হচ্ছে এইগুলো। তো এখানে কি যে কোশ্চেনটা দিয়েছে যে গ্রিন হাউস গ্যাস প্রভাবে কোনটির কারণে হয়। ঠিক আছে, এই যে গ্রিন হাউস গ্যাস মেনলি যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার যে অতি বেগুনি রশ্মি, অর্থাৎ হচ্ছে তোমার ইউভি রে। ঠিক আছে, ইউভি রের জন্য এই গ্রিন হাউস গ্যাসটা হয়, মানে গ্রিন হাউস গ্যাস ইফেক্টটা পড়ে। ঠিক আছে, গ্রিন হাউস গ্যাস, এখানে লজিক আছে। গ্রিন হাউস গ্যাস কি? এখানে গ্রিন হাউস গ্যাস বলতে গেলে যদি আমাদের ভূপৃষ্ঠে চলে আসে, ঠিক আছে, আলোক রশ্মি যখন ভূপৃষ্ঠে চলে আসে, তখন চলে আসার পর যখন বিকৃত হয়, ঠিক আছে, বিকৃত বলতে গেলে তোমার প্রতিফলিত হয়ে যখন আবার আকাশে চলে যায়, তখন কিন্তু কি বলতো, এই যে ইউভি রের যে ল্যামডা, অর্থাৎ হচ্ছে তোমার ওটাকে কি বলে, তরঙ্গ দৈর্ঘ্যটা বেড়ে যায়, এবং বেড়ে যাওয়ার দরুন কি বলতো এরা আর বেরোতে পারে না। এখানে যে এই অণুগুলো আছে, কার্বন ডাইঅক্সাইড, CFC, মিথেন, এদের অণুগুলোর মধ্যে এদের পেটে ঢুকে যায় আর কি। পেটে ঢুকে যাওয়ার পরে কী হয় বলতো, এই ল্যামডাগুলো বেড়ে যায়, মানে বড় হয়ে যায়, বলে এই আলোকটা আর ফিরে যেতে পারে না, সুতরাং এদের অণুর মধ্যে ঢুকে থাকে। ওই জন্য আমাদের বাতাসটা কী বলতো, বাতাসের উষ্ণতাটা বাড়তে থাকে। ঠিক আছে, এটাই হচ্ছে লজিক গ্রিন হাউস ইফেক্টের বা গ্রিন হাউস প্রভাব। তাহলে আমাদের অতির বেগুনি রশ্মির কারণেই আমাদের এই গ্রিন হাউস প্রভাবটা হয়। বোঝা গেল? বেশ, তারপরে দেখো কি আছে 3 নম্বর কোশ্চেনে। দেখো বলছে যে একটা ভালোভাবে কাটা হীরের উজ্জ্বল দেখার কারণ কি? হীরা মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, হীরা যে চকচকচক করে সেটার কারণ কি? ঠিক আছে, সেইটা দেখো, এটা হচ্ছে মোট অভ্যন্তরীণ প্রতিফলক।
ঠিক আছে। মোট মানে টোটাল, এখানে টোটাল মানে পূর্ণ অভ্যন্তরীণ, এখানে মোটের কথা বলা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলকের জন্য এই হীরাটা চকচক করে, খুবই ইম্পর্ট্যান্ট। দেখো এখানে যে প্রতিফলক তো বটে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, তো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন আগে তোমাকে জানতে হবে যে প্রতিসরণ, ঠিক আছে, প্রতিসরণ যখন তোমার একটা মাধ্যম থেকে আলো আসে, একটা মাধ্যম থেকে যখন আর একটা মাধ্যম, এটা ধরো কাঁচ আছে এখানে, এই একটা মাধ্যম থেকে যখন আলো আসে, ঠিক আছে, যখন মাধ্যমটা চেঞ্জ হয়, মাধ্যমটা এই বায়ু থেকে, ধরো বায়ু থেকে আমি কাঁচে এলাম, বায়ু থেকে আমি কি বললাম কাঁচে বা গ্লাসে এলাম, ঠিক আছে, এই গ্লাসে এলাম, তখন কি বলতো এই যে লাইটটা এলো, লাইটটা আসার পর এই সোজা যে পথে যায় সেই পথে আর যেতে পারে না, ঠিক আছে, সোজা যে পথে যায় সেই পথে আর যেতে পারে না, তখন কি হয় তার সামনে থেকে কি বলতো একটু বেঁকে যায়, কোন দিকে বেঁকে যায়, তার অভিলম্বের দিকে বেঁকে যায়, ঠিক আছে। অভিলম্বের দিকে কাকে বলে, দেখো সামনে এটা হচ্ছে অভিলম্ব, এই অভিলম্বের দিকে বেঁকে যায়, ঠিক আছে। এই অভিলম্বের দিকে যখন বেঁকে যায় তখন কি বলতো আস্তে 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 তোমার যখন এখানে দুটো মিডিয়াম থাকে, একটা হচ্ছে ঘন মাধ্যম, ঠিক আছে, একটা ঘন মাধ্যম, একটা হচ্ছে লঘু মাধ্যম। তো আমাদের মাথা রাখো যে একটা আলোক রশ্মি, এটা ধরো কাঁচ আছে, একটা আলোক রশ্মিকে আমি এই বরাবর ফেললাম, ঠিক আছে, তখন আমার এই বরাবর যাওয়ার কথা ছিল, এই বরাবর যাওয়ার কথা ছিল, কিন্তু কি বলতো ওটা না গিয়ে এইটা সরাসরি এই বেঁকে গিয়ে এই নিচে চলে আসে আবার, ঠিক আছে, যেহেতু এটা গ্লাস, এটা কাঁচ, আর এটা কি বলতো এটা বায়ু, এই যে এইখান থেকে এই যে এটা চলে এলো, এই ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলো যখন যাওয়ার সময় দেখো চলে এলো, এটা হচ্ছে বলা হয় অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন প্রচুর উদাহরণ আছে, এগুলো পরীক্ষাতে পড়ে, ঠিক আছে। তো দেখো এখানে অ্যাকচুয়ালি আমি একটা ঠিক বলো যাই বলো এখানে একটা তৈরি করেছি, দেখো যে এই ঘটনাটা যখন ঘটে তখন কিন্তু কি বলতো আমাদের পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলে এই ঘটনাটাকে। এবং এই যে উদাহরণগুলো আমাদের যে পরীক্ষাতে যে উদাহরণগুলো আছে সেইগুলো মাথায় রাখো, ঠিক আছে, যে কোনগুলো উদাহরণ। একটা কথা মাথায় রাখো, বডমাস কথা লেখো, বদমাস, BOD, বড MAS, মাস, ঠিক, বডমাস। আমরা অঙ্কে জানি অঙ্কের নিয়ম অনুসারে জানি বডমাস। তো দেখো এখানে হচ্ছে বাবল যেটা হচ্ছে, বাবল হচ্ছে তোমার বুদবুদে আমাদের অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন করে। এটা হচ্ছে অপটিক্যাল ফাইবার, আমাদের যে এন্ডোস্কোপি করা হয় সেই অপটিক্যাল ফাইবারে আমাদের অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হচ্ছে। ডায়মন্ড যেটা আমাদের এখানে পড়েছে, ঠিক আছে, যেটা দিয়েছে ডায়মন্ড, ঠিক আছে, এই ডায়মন্ডটা আমাদের এই পরীক্ষাতে দিয়েছে। দেখো তারপরে M ফর মিরেজ মানে কি বলতো, মিরেজ মানে হচ্ছে তোমার মরিচিকা, ঠিক আছে, মিরেজ মানে মরিচিকা। এরপর কিছু দরকার নেই, যখন সানরাইজ বা সানসেট হয় তখন কিন্তু আমাদের এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়, ঠিক আছে, সানরাইজ অথবা সানসেট যখন হয় তখন আমাদের পূর্ণ প্রতিফলন। তাহলে বদমাস কথাটা যদি তুমি মনে রাখো তাহলে যতগুলো বিশেষ করে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ক্ষেত্রে সবগুলো তোমরা পেরে যাবে। ওকে, তাহলে বদমাস ফুল ফর্মটা জানো, বাবল, অপটিক্যাল ফাইবার, ডায়মন্ড, মিরেজ অর্থাৎ তোমার ওটাকে কি বলে তোমার মরিচিকা, আর সানরাইজ বা সানসেটের সময় এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে। তাহলে আমাদের উত্তর যেটা হলো সেটা হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। বুঝা গেল? বেশ, তারপরে দেখো কি আছে, দেখো কি বলেছে যে অবতল লেন্সের ক্ষেত্রে বস্তু এবং এর ভার্চুয়াল চিত্রের মধ্যে সর্বনিম্ন দূরত্ব কোনটা? অবতল দর্পণ, এখানে কি আছে লেন্স, কিন্তু ঠিক আছে, লেন্স মানে চশমা, আমি দেখো চশমাটা পড়ে আছি, ঠিক আছে, লেন্স এটা হচ্ছে অবতল, এরকম টাইপের অবতল লেন্স হয়, ঠিক আছে। এটা হচ্ছে তোমার কি বলতো, এটা প্রধান অক্ষ, এটা হচ্ছে আলোক কেন্দ্র, ঠিক আছে। তাহলে এখানে আলোক কেন্দ্র বলছে সর্বনিম্ন দূরত্ব, তাহলে যখন অবতল দর্পণে কি হয় যে আমার এটা হচ্ছে F, এটা হচ্ছে 2F, ঠিক আছে, সেন্টার অফ কার্ভেচার, যখন বলছে সব থেকে ন্যূনতম দূরত্ব কোনটা হয়, ঠিক আছে। তাহলে আমি যখন আলোকটা ফেলি, এখানে ধরো এই আলোটা যখন ফেলি, তো দেখো যেহেতু এটা সমান্তরালে যাচ্ছে ওই জন্য কী হয় আমাদের একদম ফোকাসে চলে যায়, ঠিক আছে, ফোকাস বরাবর আমাদের এই ফোকাসে চলে যায়, ঠিক আছে, ফোকাস বরাবর। ওকে, এবং দেখো এটা আরেকটা দেখো ফোকাস বরাবর চলে যায়, এই আলোটা যখনই কোনো সমান্তরাল রশ্মি যাবে তখন ফোকাস বরাবর চলে যায়, ঠিক আছে, আলোটা। এবার দেখো এখান থেকে আরেকটা তুমি পাঠিয়ে দাও, এখান থেকে আরেকটা যখন পাঠিয়ে দেবে তখন দেখো এটা সোজা চলে যাবে। তো আমাদের যে লেন্সের যে ফর্মুলাটা আছে দেখো 1/v, তো 1/u বা 1/v = 1/f ধরো। তো দেখো যখন এটা অসীমে যখন চলে, ইউটাকে যদি অসীমে ধরি তাহলে ইউ যদি অসীমে থাকে তাহলে এটা পুরোটা পার্টটা 0 হয়ে যায়, তাহলে 1/v
আর 1/f এর সঙ্গে সমান। তো ঠিক আছে, তাহলে v ইকুয়াল টু এফ, যদি অসীম হয় তখনই কিন্তু কী বলতো আমাদের ফোকাসে ছবিটা বা বিম্বটা উৎপন্ন হয়, যার জন্য v ইকুয়াল টু এফ। তাহলে সর্বনিম্ন দূরত্ব হচ্ছে এফ, ঠিক আছে, সর্বনিম্ন দূরত্ব হচ্ছে এফ অবতল লেন্সের ক্ষেত্রে কিন্তু, ঠিক আছে। এবং ভার্চুয়াল মানে কী বলতো অসৎ বিম্ব গঠিত হয়, ভার্চুয়াল মানে অসৎ বিম্ব গঠিত হয়, বোঝা গেল? বেশ, তারপর দেখো কি আছে, দেখো আকাশ নীল দেখার কারণ কি, আকাশ নীল দেখার কারণ কি? স্ক্যাটারিং, ঠিক আছে, স্ক্যাটারিং হচ্ছে আকাশ নীল দেখার কারণ। স্ক্যাটারিং মানে হচ্ছে বিচ্ছুরণ, ঠিক আছে। তাহলে স্ক্যাটারিং যেটা হয় আমাদের ভিপ জোর আমরা জানি যে VIBGYO আর ভিপ জোর জানি, ঠিক আছে। যত উপরে যাবা না, এখানে দেখো যত উপরে যাবা তত কি বলতো এই যে স্ক্যাটারিং বলো বা এইগুলো বলো, এগুলো সব থেকে বেশি হয়। তোমার ভায়োলেটটা সব থেকে বেশি হয়, বিচ্ছুরণ হয়। উপর থেকে যত নিচে থেকে যত উপরে যাবা তত বাড়বে, ঠিক আছে। স্ক্যাটারিং বলো, অনেক আছে, স্ক্যাটারিং বলো, তারপর হচ্ছে ডেভিয়েশন বলো, ডিসপারশন বলো, এগুলো প্রত্যেকটাই, অর্থাৎ বিচ্যুতি বলো, ঠিক আছে, বা চ্যুতি বলো, এগুলো প্রত্যেকটাই কিন্তু সব থেকে বেশি বাড়ে। শুধুমাত্র নিচে থেকে কোনটা দুটো মাথা রাখো লাভ, ঠিক আছে। লেন্থ, ওয়েভ লেন্থ, আর হচ্ছে তোমার একটা হচ্ছে ভেলোসিটি, এই দুটো বাদ দিয়ে এগুলো নিচের দিকে বাড়ে, ঠিক আছে। নিচের দিকে যত ওয়েভ লেন্থ সব থেকে বড় কি রেডের, আর ভায়োলেট সব থেকে কী বলে তো বেগ কার বেশি রেডের। কিন্তু কী বলতো নিচের থেকে উপরে যদি বাকি দেখো দুটো বাদ দিয়ে বাকি যতগুলো ক্যারেক্টার আছে লাইটের সবগুলো কিন্তু এদের বেশি করে এই নিচে থেকে উপরে যত যাবে ভিপ জোরের মধ্যে, তাহলে ভায়োলেটটা সব থেকে বেশি, যার জন্য আকাশ থেকে ভায়োলেট যেহেতু বিচ্ছুরিত হয় মানে স্ক্যাটারিং হয়। স্ক্যাটারিংটার একটা বলে দিই যে তোমার কচিজ ল আছে, কচিজ CAUCH, কচিজ ল মানে হচ্ছে যে তোমার ইয়েটা তোমার এই স্ক্যাটারিংটা কী বলতো তার ল্যামডার সঙ্গে 2⁴, ঠিক আছে। স্ক্যাটারিংটা তার 1/λ, মানে যত তরঙ্গ দৈর্ঘ্য কম হবে তত স্ক্যাটারিংটা বেশি হবে, ঠিক আছে। 1/4 কিন্তু স্ক্যাটারিং প্রপোর্শনাল টু 1/λ⁴, এটা মাথায় রাখো, অনেক সময় পরীক্ষাতে আসে। তাহলে নীল আলোটা সব থেকে বেশি আমাদের বিচ্ছুরিত হয়, ঠিক আছে, নীল আলোটা আমাদের সব থেকে বিচ্ছুরিত হয়, যার জন্য আমাদেরকে আকাশটা নীল লাগে। তারপর হচ্ছে তোমার সমুদ্র যেমন নীল লাগে, ঠিক আছে, এরকম টাইপের। বেশ, তারপরে কি আছে দেখো, দেখো যে একটা হিটারকে 100 ওয়াট চিহ্নিত করা হয় 1 ঘন্টায়, এর শক্তি ব্যবহৃত হয় কত হয়? তাহলে 1000 ওয়াট, 1000 ওয়াট মানে হচ্ছে তোমার 1 কিলোওয়াট, ঠিক আছে, বা 1 বোট, বিওটি বোট, ঠিক আছে, 1 বোট। তাহলে 1 বোট কাকে বলা বলো তো 1 কিলোওয়াট ঘন্টাকে বলা হয়, এটা কিন্তু শক্তি। দেখো এখানে 1 কিলোওয়াট যদি হতো তাহলে কিন্তু এটা পাওয়ার হতো, কিন্তু এখানে একটা ঘন্টা লাগানো আছে, দেখো 8টা ঘন্টা লাগানো আছে, তার মানে এটা শক্তি। তাহলে কিলোওয়াট ঘন্টা অনেক সময় পড়ে যে এটা কিসের একক, কিলোওয়াট ঘন্টাটা হচ্ছে তড়িৎ শক্তির একক, এটা পরীক্ষাতে পড়ে কিন্তু অনেক সময়। হ্যাঁ, যেহেতু দেখো ওয়াটে যদি তুমি এই এটাকে আওয়ারটাকে যদি গুণ করে দাও তাহলে কিন্তু শক্তি হয়ে যাবে, কিন্তু তুমি যদি আওয়ারটাকে ভাগ করে দাও তাহলে কী বলতো এটা কী বলতো তোমার ক্ষমতা হয়ে যাবে, বোঝা গেল? বেশ, তারপরে কোশ্চেনটা দেখো কী আছে, 7 কোশ্চেনটা দেখো যে শূন্যে শব্দের বেগ কত? শূন্যে, ঠিক আছে, শব্দের বেগ মাথা রাখো, আমরা শব্দের বেগ সমান জানি √γ/ρ। এটা আবার কী জিনিস, যে দেখো টেম্পারেচার যদি বাড়ে তাহলে আমাদের শব্দের বেগ বাড়বে, ঠিক আছে, বাড়বে। তারপরে যে তোমার যদি স্থিতিস্থাপকতা, অর্থাৎ স্থিতিস্থাপকতা বুঝতে পারছো, গামাটা হচ্ছে স্থিতিস্থাপকতা, যেটা স্থিতিস্থাপকতা যদি বাড়ে, প্রচুর ইম্পর্টেন্ট কিন্তু, স্থিতিস্থাপকতা যদি বাড়ে তাহলে আমাদের শব্দের বেগ বাড়বে। দেখো তোমাকে বলবে যে লোহাতে বেশি শব্দের বেগ বেশি না তোমার বাতাসে বেশি না তোমার জলে বেশি, তাহলে লোহার স্থিতিস্থাপকতা বেশি, যার জন্য কী হতো এখানে যেহেতু দেখো V = γ/T/ρ, ঠিক আছে, স্থিতিস্থাপকতা বেশি, ঠিক আছে। আবার রো মানে হচ্ছে ঘনত্ব যদি কমে তাহলে তোমার বেগটা কমবে। তাহলে যেহেতু এটা দেখো শব্দটা হচ্ছে শব্দটা কী বলো তো, শব্দটা হচ্ছে তোমার যে অনুদৈর্ঘ্য তরঙ্গ, ঠিক আছে, অনুদৈর্ঘ্য তরঙ্গ, পরীক্ষাতে পড়ে কিন্তু, হ্যাঁ, অনুদৈর্ঘ্য তরঙ্গ, এটাও কিন্তু একটা তরঙ্গ, কিন্তু এটা কী বলতো অনুদৈর্ঘ্য তরঙ্গ। এই অনুদৈর্ঘ্য তরঙ্গ কিন্তু মেকানিক্যাল অর্থাৎ যান্ত্রিক, এরা কিন্তু মাধ্যম ছাড়া চলতে পারে না, ঠিক আছে, মাধ্যম দরকার হয়, মাধ্যম প্রয়োজন হয়। তাহলে মাধ্যম যদি না থাকে তাহলে কী হবে, বেগটা কত হবে, 0 হবে। আর এমনি বাতাসে যে বেগটা হচ্ছে সেটা হচ্ছে 32, এটা হচ্ছে এইটা, ঠিক আছে, 332 মিটার/সেকেন্ড বাতাসে, বোঝা গেল? তাহলে 0 বলেছে, তো 0 আমাদের শব্দের বেগ কত হবে, 0 হবে, ঠিক আছে। যেহেতু চাঁদে তুমি যদি কথা শোনো, মানে চাঁদে যদি তুমি কথা বলো তাহলে শুনতে পাবে না, কেন বলো তো, চাঁদে কিন্তু বাতাস নেই, ওকে, চাঁদে বাতাস নেই, যার জন্য তুমি শুনতে পাবে না।
তারপরে দেখো কি আছে, 1 ডেসিবেল সমান কত, 1 ডেসিবেলের মান কত। তো ডেসিবেল হচ্ছে তোমার শব্দের তীব্রতা মাপার যন্ত্র, মানে শব্দের তীব্রতা যেটা আছে সেটা হচ্ছে ডেসিবেল, বোঝা গেল। ডেসিবেল মানে হচ্ছে, বেল মানে কি, ডেসিবেল, বেল মানে হচ্ছে তোমার শব্দের মাত্রাকে বোঝায় বেল, ঠিক আছে। ডেসিবেল মানে কি 1/10, ডেসি মানে 10 দশাংশ, তাহলে 1/10কে বলা হয়, 1/10কে বলা হয় ডেসিবেল, ওকে। 1/10কে বলা হয় ডেসিবেল। যেমন ধরো শব্দের তীব্রতা আবার যে দূষণকে যে পরিমাপ করা হয় সেটা। একটা টিউনিং ফর্ক দুটি কম্পনের সাথে কম্পন করে কত, 0.4 সেকেন্ডে। এর ফ্রিকোয়েন্সি কত, তাহলে আমরা ফ্রিকোয়েন্সি জানি, কথা বলো তো, কম্পন, ঠিক আছে, মানে কটা কম্পন হয়েছে এবং টাইমটা, ঠিক আছে, 1/t, যতগুলো কম্পন হয়েছে তার 1/t, তাহলে কত হচ্ছে 4 আছে, তাহলে 4 যদি, তাহলে এই দশমিকটা উড়িয়ে দাও, তো দশমিক যদি উড়াও তাহলে নিচে একটা কী হবে, শূন্য চলে যাবে, উপরে একটা শূন্য চলে যাবে, এই দশমিকটা উড়ালে পরে কী হবে, একটা শূন্য চলে যাবে, তো 4 × 4 4 5 20, তাহলে আমার ফ্রিকোয়েন্সি কত বলো তো 5, আর ফ্রিকোয়েন্সির একক কী বলো, হার্জ, ফ্রিকোয়েন্সির একক বলো SI হার্জ, তাহলে ফ্রিকোয়েন্সি হলো 5 হার্জ, বুঝে গেল, টিউনিং ফর্ক যেটা। তারপর দেখো কি আছে, দেখো যেহেতু আপকামিং পরীক্ষাতে তোমার WBP বলো বা যে কোনো পরীক্ষা বলো, এই সায়েন্স পার্টটা খুব ইম্পর্টেন্ট, সুতরাং তোমাদেরকে সায়েন্স ক্লাসগুলো যথেষ্ট মানে কেয়ারফুলি করতে হবে, ওকে। তো দেখতে থাকো, দেখো অটোমেটিক তোমাদের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। যখন একটা বুলেট ট্রেন উলম্বভাবে উপরের দিকে ছোড়া হয়, বুলেট ট্রেন বলছি, বুলেটকে যদি, অর্থাৎ পাথরকে যদি উপর দিকে ছোড়া হয়, তখন তার নিচের কোণটি বাড়ে, তাহলে যদি উপর থেকে নিচে, যদি নিচে থেকে উপরে যদি যাও তাহলে কি বাড়ে, ঠিক আছে। যদি একটা দেখো, তাহলে তুমি একটা ছুড়ে দিলে, তাহলে আস্তে 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 বেগটা কমবে, তাহলে বেগটা যদি কমে তাহলে গতিশক্তি কমবে, কিন্তু এখানে বাড়ে কোনটা, তাহলে উপরে যদি যাও তাহলে কি বলো তো, তোমাকে গতিশক্তি যদি কমে তাহলে তোমার স্থিতিশক্তি বাড়বে, একটা যদি কমে স্থিতিশক্তি বাড়বে, ঠিক, স্থিতিশক্তি বাড়বে। তুমি নিচের দিকে একটা ঢিল যদি ছুড়ে দাও, তাহলে ঢিলটা আস্তে 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 এত উঁচু গিয়ে আবার নিচের দিকে পড়বে, তার মানে কি, ও কি গেইন করছে বলো তো, ও স্থিতিশক্তি গেইন করছে, সুতরাং এখানে স্থিতিশক্তি বাড়বে কিন্তু গতিশক্তি কমবে। কিন্তু আবার যখন পড়বে, এখানে কিন্তু উল্লম্বভাবে বলেছে, কিন্তু যখন আবার পড়বে তখন ভূপৃষ্ঠে পৌঁছানোর আগে পর্যন্ত তার গতিশক্তিটা সব থেকে বেশি, এবং তখন কিন্তু স্থিতিশক্তি = 0, মাথা রাখো কিন্তু, হ্যাঁ। এই কনসেপচুয়াল কোশ্চেন আসে বিশেষ করে তোমার রেলের বা তোমার CGL বা এগুলোতে বেশি করে আসে, এবং আমাদের এখন ওয়েস্ট বেঙ্গলের যে পরীক্ষাগুলো হচ্ছে সেগুলোতেও কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন দিচ্ছে, সুতরাং কনসেপ্টটা তোমরা ক্লিয়ার রাখবে, ওকে। তো দেখো, গৃহস্থালের বৈদ্যুতিক সার্কিটে ফিউজ ব্যবহার করার কারণ কোনটি, তাহলে ফিউজ তারে একটা কথা বলে রেখি, প্রথমে যে এটা হচ্ছে সেটা হচ্ছে নিম্ন গলনাঙ্ক উচ্চ রোধাঙ্ক, ঠিক আছে, নিম্ন গলনাঙ্ক মানে তাড়াতাড়ি গলে যায়, এবং প্লাস উচ্চ রোধাঙ্ক, ঠিক আছে, 1 নম্বর প্রপার্টি। ফিউজ তার কি থাকে বলো তো, সীসা থাকে, ফিউজ তারে সীসা আর টিন থাকে, ঠিক আছে, সীসা আর টিন, বোঝা গেল। তো সীসাটা হচ্ছে 75%, সীসা থাকে 75%, আর টিন থাকে কত, 25%, ঠিক আছে, টিন থাকে 25% ফিউজ তারে। এবং ফিউজ তার এখান থেকে আরেকটা কোশ্চেন হয় যে ফিউজ তারটা আমাদের যে সার্কিট লাগানো থাকে তাকে শ্রেণীতে লাগানো থাকে, ঠিক আছে, শ্রেণীতে, কারণ শ্রেণীতে লাগানো থাকলে বেশি কারেন্ট যাবে, এবং বেশি কারেন্ট গেলে পরে তখন এটা ফিউজটা কেটে যাবে, তখন আমাদের বাড়ির যে গৃহস্থলে যে ইয়েগুলো আছে, আমাদের যে ডিভাইসগুলো আছে, ইলেকট্রিক ডিভাইসগুলো, সেগুলোকে বাঁচিয়ে দেবে, ঠিক আছে। তাহলে এই কোশ্চেনগুলো আমাদের আসে পরীক্ষাতে। তাহলে এখানে যে কোশ্চেনটা দিয়েছে কোনটি, তাহলে বৈদ্যুতিক শক্তির ব্যবহার হার কমাতে, না, কোনোদিনই না। ভোল্টেজ কমাতে এবং শক প্রতিরোধ করতে, না, এটাও না। কারেন্ট খুব বেশি হলে শর্ট সার্কিটকে ভেঙে দেয়, ঠিক আছে, কারেন্ট যখন খুব বেশি হয়ে চলে যায় তখন, যেহেতু এখানে নিম্ন গলনাঙ্ক, ওই জন্য এখানে কি বলতো তোমার এই উচ্চ রোধাঙ্কের জন্য এটা কেটে দেয়, তাহলে এটাও আসে, প্রত্যেকটাই আসে, ঠিক আছে। বেশ, তারপরে দেখো পরের কোশ্চেনটা কি দিয়েছে, যে যন্ত্রটি ভোল্টেজকে স্টেপ আপ বা স্টেপ ডাউন হিসেবে ব্যবহার করে, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ট্রান্সফরমার, ঠিক আছে, কি ট্রান্সফরমার। ডায়নামো কি করে, ডায়নামো হচ্ছে যান্ত্রিক থেকে, ঠিক আছে, মেকানিক্যাল থেকে ইলেকট্রিক এনার্জি তো কনভার্ট করে ডায়নামোতে। কন্ডাক্টর কি করে, কন্ডাক্টর কি করে বলো তো, কন্ডাক্টর মানে তড়িৎ পরিবহন করতে সাহায্য করে, ঠিক আছে, তড়িৎ পরিবহন। আর ধারক কি বলতো, ধারক হচ্ছে আমাদের ক্যাপাসিটার করতে তৈরি, অর্থাৎ চার্জ ধরে রাখতে সাহায্য করে, ঠিক আছে, ক্যাপাসিটার ধরে রাখতে সাহায্য করে, ঠিক আছে, ধরে রাখতে সাহায্য করে ধারক, বুঝে গেল। তাহলে আমাদের স্টেপটা এটা দেখো, ট্রান্সফরমার সবসময় কিসে কাজ করে বলো তো,
এসিতে কাজ করে, ট্রান্সফরমার সবসময় এসিতে কাজ করে, এটা কিন্তু প্রচুর ইম্পর্ট্যান্ট। বোঝা গেল? বেশ, তারপরে দেখো কি আছে, তার কোশ্চেনে দেখো, চুম্বকের দুটি মেরুতে যে রেখাটি মিলিত হয় তাকে কি বলে? চুম্বকের একটা যে এটা আছে, একটা চুম্বকের যে একটা কাল্পনিক একটা রেখা আছে, এই রেখাটাকে বলা হয় অক্ষ বলা হয়, ঠিক আছে, বা অ্যাক্সিস বলে। কি বলে? অক্ষ বা অ্যাক্সিস বলে, ঠিক আছে, অক্ষ বা অ্যাক্সিস বলে। তারপরে দেখো কি আছে, একটা চুম্বক দণ্ডের কেন্দ্রে চুম্বকত্ব কত? এই যে চুম্বক দণ্ড আছে, এই চুম্বক দণ্ডের কেন্দ্রে, এই কেন্দ্রে কিন্তু ম্যাগনেটিক ফিল্ড একদম শূন্য। যখন কিন্তু এই ম্যাগনেটিক ফিল্ড এই পাশে, এটা হচ্ছে এন প্রান্ত, এটা যদি এস প্রান্ত হয়, তখন কি বলতো, এন প্রান্ত থেকে এস প্রান্ত চুম্বক বলরেখাগুলো এভাবে যায়, ঠিক আছে, একদিক থেকে সরে যায়, ঠিক আছে, শূন্য থেকে এন থেকে এসে যায়। যেমন ধরো ইলেকট্রিক ফিল্ডে কি একটা চার্জের কি আছে, একটা পজিটিভ চার্জ আছে আর একটা হচ্ছে নেগেটিভ চার্জ, সেরকম তোমার এই চুম্বক দণ্ডের কি আছে বলো তো, একটা এন প্রান্ত আছে, একটা হচ্ছে এস প্রান্ত। কিন্তু এই যেহেতু এই এলাকার যতগুলো অণু আছে সেগুলো সজ্জিত থাকে, তখন কিন্তু এটা হয়। কিন্তু মিডিলে কি বলতো, কোনো ওই অণুগুলো সজ্জিত থাকে না বলে এদের ম্যাগনেটিক ফিল্ডটা শূন্য হয়, ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ডটা শূন্য হয়। বোঝা গেল? তারপর দেখো কি আছে, 15টা কি আছে, বলছে বস্তুর ভর হতে পারে। তো বস্তুর ভর তো স্বকীয় ধর্ম, তো স্বকীয় ধর্ম তো চেঞ্জ হয় না, তাহলে একই থাকে সবসময়, ঠিক আছে। বস্তুর ভর সবসময় কখনোই চেঞ্জ হয় না। তুমি পৃথিবীতে নিয়ে যাও, মঙ্গলে নিয়ে যাও, চাঁদে নিয়ে যাও, কখনো কিন্তু চেঞ্জ হয় না। দেখো, পৃথিবীর কেন্দ্রে একজন ব্যক্তির ওজন কি? পৃথিবীর কেন্দ্রে একজন ব্যক্তির ওজন কি বলতো, পৃথিবীর যত উপর থেকে, এটা ভূপৃষ্ঠ সব থেকে বেশি, উপরে যত নিয়ে যাবে তত কমবে জি এর মান, ঠিক আছে, আর নিচে যত জি দেবে তত জি এর মান কমবে, ঠিক আছে। তাহলে আমার যখন কেন্দ্রে যাবে তখন কেন্দ্রে একদমই শূন্য হয়ে যায়, ঠিক আছে। ওই জন্য যখন দেখবে যে যারা কুয়ো খুঁড়ে, তখন কিন্তু তারা কিন্তু অক্সিজেন সিলিন্ডার বা পুরো এটা নিয়ে যায়, কারণ যত নিচে যাবে তত অক্সিজেনের অভাব বা বাতাসের অভাব থাকে। নিচের কোনটি ভেক্টর রাশি? বল একটা ভেক্টর রাশি, ভর একটা, হ্যাঁ, ভর হচ্ছে তোমার একটা শুধুমাত্র এটা হচ্ছে ফান্ডামেন্টাল ইয়ে। তাহলে ভর কি বলছে, কোনটা ভেক্টর রাশি বলেছে না, ভর তো স্কেলার রাশি, ঘনত্ব স্কেলার রাশি, গতিও স্কেলার রাশি। তাহলে আমার বলটা হচ্ছে কি বলতো, আমার ভেক্টর রাশি, বলটা হচ্ছে ভেক্টর রাশি। বল সমান কি বলো, এম এফ, বল সমান এম এফ, ফোর্স সমান এম এফ, ঠিক আছে। এফটা হচ্ছে ত্বরণ আর যে এমটা হচ্ছে ভর। বুঝে গেল? বেশ, তারপরে দেখো কি আছে, 18 কোশ্চেনটা কি আছে দেখো, যে কোনটি শক্তির একক নয়? কোনটি শক্তির একক নয়? ওকে, ক্যালোরি কি তাপের একক? তা তাপ এক প্রকার যেহেতু শক্তি, তাহলে এটাও শক্তি। জুলকে তোমার জুল তো শক্তি, জুলটা এসআই শক্তির একক, ঠিক আছে, জুল। ইলেকট্রন ভোল্ট, তাহলে ইভি, এটাও কিন্তু শক্তি, এটা হচ্ছে তোমার তড়িৎ শক্তি, ঠিক আছে, তড়িৎ শক্তি। তাহলে ওয়াটটা কি বলতো, ওয়াটটা আমার কি নয়, আমার শক্তি নয়, এটা হচ্ছে ক্ষমতার একক। ক্ষমতার একক হচ্ছে ওয়াট। বুঝা গেল? ক্ষমতার একক হচ্ছে ওয়াট। তারপর দেখো কি আছে, 1 মেগাওয়াট। মেগা মানে কি, 10⁶, মেগা মানে 10⁶। তাহলে 10⁶ কোথায় আছে দেখো, মেগা মানে 10⁶ হচ্ছে মেগাওয়াট। বুঝা গেল? তারপর দেখো 20 কোশ্চেনটা কি আছে দেখো, একটা তারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো, প্রসারিত করা হলো, বিকৃতি কত? তাহলে বিকৃতি সমান কি বলতো, যে দৈর্ঘ্য বৃদ্ধি বা হ্রাস, প্রাথমিক দৈর্ঘ্য, প্রাথমিক যা হতে পারে, দৈর্ঘ্য হতে পারে, ভলিউম হতে পারে, আয়তন হতে পারে, সবই হতে পারে, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক, তার মানে যা কিছু হতে পারে, কিন্তু এখানে দৈর্ঘ্য বলেছে, দৈর্ঘ্য তো দ্বিগুণ করা হলো। তাহলে আগে ছিল এল, ছোট এল, আর এখন হলো 2L, তাহলে বাড়লো কত বলো, 2L - L, মানে একটা এল বাড়লো। তাহলে আমার প্রাথমিক বৃদ্ধি করলে হলো এল, আর ছিল কত এল ছিল, তাহলে এল কেটে গেল। তাহলে কি বলে দেখো, বিকৃতি কোনো একক নেই কিন্তু দেখো, ঠিক আছে। তাহলে আমার কি হলো বলো তো, আমার বিকৃতি কত হলো, 1। বিকৃতি কত হলো বলো, এল কেটে গেলো, যেহেতু দ্বিগুণ বেড়েছে ওই জন্য, তাহলে বিকৃতি হচ্ছে 1। বুঝে গেল? কনসেপ্টটা ক্লিয়ার করো, কনসেপ্ট ক্লিয়ার করলে, কনসেপ্ট ইজ পাওয়ার, কনসেপ্ট ক্লিয়ার করলে তোমার অটোমেটিক যে কোনো পার্টে তোমাকে কখনো ঠকতে হবে না। তুমি যে কোনো কঠিন কোয়েশ্চেন দিক, যাই দিক তোমাকে ঠকে আসতে হবে না, তুমি অটোমেটিক বেরিয়ে যেতে পারবে। দেখো, একটা বস্তু কি বলছে, বিশ্রাম থেকে শুরু করে একটি স্থির ত্বরণের সাথে চলমান 4th সেকেন্ডে দূরত্ব হচ্ছে S1, 4th সেকেন্ডে S1 হচ্ছে। তাহলে S1 সমান দেখো, S1 যেহেতু দেখো S1, এটা সূত্রটা একবার শুধু দেখে নাও, এটা যেহেতু তোমার কাইনেমেটিক্সের সূত্র। দেখো এখানে কি আছে, যে প্রথমটা যেহেতু বিশ্রাম থেকে শুরু হচ্ছে, তাহলে ইউটি, ঠিক আছে, ইউটি হাফ অফ এ টি স্কোয়ার, ঠিক আছে। দেখো ইউটি, যেহেতু ইউটা প্রাথমিক বেগ নেই, তাহলে এটা আউট, তাহলে এটা বাদ, ঠিক। এবার দেখো এ সমান, তাহলে কি হলো বলো তো, এস ওয়ান সমান কি বলতো, হাফ অফ এ টি স্কোয়ার হলো।
ঠিক ওরকমই আবার ওই একই ব্যাপার 6 সেকেন্ডে বলেছে, তাহলে একটা S1 আর একটা S2, তাহলে আবার ওই একই অবস্থা, হাফ অফ T1 স্কোয়ার আর এটা T2 স্কোয়ার ধরো। তাহলে দেখো যেহেতু এটা ইয়েটা বলেছে, তোমাকে অনুপাতটা বার করতে বলেছে, অনুপাতটা বার করতে বলে, তাহলে এই পোর্শনটা দেখো, এই পোর্শনটা কেটে যাবে, এটা ওয়ে কেটে যাবে। তাহলে দেখো T1 কত, T1 প্রথমে বলেছে 4, তাহলে 4 × 4, আর T2 কত 6, 6 × 6, তাহলে কত বলো, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাহলে কত হলো 4/9। তাহলে কোথায় হলো 4 কোথায় নিয়েছে, বিতে আছে উত্তর। বুঝতে পারছো? শুধু কিছুই নয়, এখানে তোমাকে শুধু সূত্রটা মাথা রাখতে হবে যে S1 = UT + ½ of AT²। এই সূত্রটা তুমি যদি মাথা রাখো, এটা মাধ্যমিক লেভেলের সূত্র, এগুলো যদি মাথা রাখো তাহলে অটোমেটিক তুমি কোশ্চেনটা পেয়ে যাবে। তো অবশ্যই ফিজিক্সে দেখো, ফিজিক্সে যা করো না করো, ফিজিক্স পার্টে যেটা আছে তোমার নিউমেরিক্যাল পড়বেই পরীক্ষাতে, ঠিক আছে? অন্যান্য পড়ুক বা না পড়ুক আমি জানি না, কিন্তু কি বলতো, তোমার থাকবেই নিউমেরিক্যাল থাকবেই। যখন একটা বিক্ষিপ্ত প্রাস হতো প্রজেক্টাইল, তার গতিপথের সর্বোচ্চ বিন্দুতে থাকে, তখন তার বেগ এবং ত্বরণের দিক কোন দিকে নির্দেশ? প্রাস হচ্ছে বলতো, এটাকে বলা হয়, একটা যখন তুমি ঢিল ছুড়বে এটাকে বলে প্রাস বলা হয়, ঠিক আছে? এই যে ঢিল ছুড়াকে তুমি যখন প্রাস বলে না, এটাকে প্রাস বলে। তো যখন এই সর্বোচ্চ এটা যাবে তখন দেখো এটা তো দুই ভাবে ভাগ করেছে, একটা হচ্ছে দেখো নিচের দিকে, এখানে যেহেতু থিটাটা কোণে বাঁকছে, তাহলে এটা হচ্ছে কস থিটা, ঠিক আছে? তুমি যাই করো না কেন, এটা হচ্ছে কস থিটার পোর্শনটা, ঠিক আছে? আর এটা হচ্ছে সাইন থিটার পোর্শনটা। তাহলে এই যে এই পোর্শনটাতে কী বলতো, এটা তো এদিকে আছেই, আর এটা হচ্ছে তোমার এদিকে বরাবর আছে, ঠিক আছে? এটা এদিকে আছে আর এটা নিচের দিকে আছে, এটা নিচের দিকে কাজ করছে আর এটা এদিকে কাজ করছে। তাহলে কি এর মধ্যে ডিগ্রি কত, 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে কি, একে অপরের লম্ব, একে অপরের সঙ্গে কী বলতো, লম্ব। বোঝা গেল? প্রজেক্টাইল তুমি যে কোনো একটা ছুড়ে দাও, ঢিলকে ছুড়ে দেখলে দেখো এই কম্পোনেন্টটা, অর্থাৎ কস কম্পোনেন্ট, কস যে কম্পোনেন্টটা আছে সেটা কিন্তু স্থির থাকে, কারণ এটাকেই এই দিকে নিয়ে যেতে সাহায্য করে। কিন্তু উপরের দিকে কী করে, এরা উপরের দিকে কোনো কাজ করে না, এটা সবসময় mg নিচের দিকে কাজ করে, ঠিক আছে? ভরটা মানে ওজনটা নিচের দিকে কাজ করে। বোঝা গেল? তারপর দেখো কোশ্চেন 23-এর কোশ্চেনটা দেখো, বলছে একটা চলমান বুলেট ঘর্ষণহীন পৃষ্ঠের উপর আঘাত অবস্থিত একটা কঠিন লক্ষ্যকে আঘাত করে এবং এটিতে সম্পূর্ণ ঢুকে যায়, এটি প্রকৃতি কী সংগঠিত হয়? মানে ধরো একটা বল ছিল, ঠিক আছে, আর একটা বড় বল ছিল, তাহলে এটা এইদিকে যাচ্ছিলো আর এখানে দাঁড়িয়েছিল, ঠিক আছে? তাহলে এটা mv বেগে চলছিল, ঠিক আছে? mv বেগে চলছিল না, এখানে গিয়ে এখানে ঢুকে গেল, মানে ঢুকে গেছে, তখন আর চলছে না, ঠিক আছে? তখন কি বলতে, এটা হচ্ছে লিনিয়ার, অর্থাৎ তোমার রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রকে বলা হয়, এটাকে বলা হয় রৈখিক। এবার দেখো এইটা বল ছিল, বড় এম ছিল, এটা তো ছোটো এম আছেই, তাহলে ছোটো এম প্লাস বড় এম কিন্তু একটা নতুন একটা বেগ তৈরি করলো, ঠিক আছে? এটা একটা ছোটো বেগ ছিল, বেগ ছিল, তাহলে এটাকেই বলা হয় তোমার রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, ঠিক আছে? রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, ঠিক আছে? কেবলমাত্র ইলাস্টিক কলিশন, অর্থাৎ স্থিতিস্থাপক কলিশনে কেবলমাত্র গতিশক্তির সংরক্ষণ হয়, কিন্তু বাকি একটাও ইনইলাস্টিক অর্থাৎ অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে সবসময় কী বলতো, গতিশক্তি কখনোই চেঞ্জ হয় না, শুধুমাত্র মানে সংরক্ষিত করে না, শুধু ভরবেগটাই সংরক্ষিত থাকে। হ্যাঁ, এটা মাথা রাখবা। হ্যাঁ বেশ, তারপরে দেখো কী আছে, কী বলছে দেখো, যে এন কম্পাঙ্ক বিশিষ্ট একটা সাধারণ পেন্ডুলামকে মাটির উপরে একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত, এন কম্পাঙ্ক, তাহলে কম্পাঙ্ক এন, ঠিক আছে? এন কম্পাঙ্ক যদি হয় তাহলে কি হয় বলো তো, 1/2π, ঠিক আছে, g/l, এটা কম্পাঙ্কের সূত্র, ঠিক আছে? যদি এটা হয় তো তুমি ধরো এটা দেখো, তারপরে এটাকে এমনভাবে ছাড়া হলে যাতে ওটা অবাধে অভিকর্ষের অধীনে পড়ে। তো এবার উপরে নিয়ে চলে গেল, তাহলে উপরে যেহেতু ও জি নেই, উপর থেকে কি জি নেই, তো মানে ওজন নেই, ঠিক আছে? mg তখন কাজ করে, নিচে যখন কাজ করবে না তখন কি হবে, এটা কম্পাঙ্ক কি হবে, শূন্য হবে, ঠিক না? যেহেতু জিটা আছে কি না, জি নিচের দিকে কোনো কাজ করবে কি, ওজন যদি না থাকে, তাহলে ওজন যদি এমনি যদি মানে অবাধে পতনশীল বস্তুর কি ওজন থাকে, ওজন থাকে না, ঠিক আছে? যখন কোনো টাচ করে তখন তার ওজন থাকে। এখানে যেহেতু mgটা 0, তাহলে কি তার কী হবে বলো তো, তার কম্পাঙ্কটা শূন্য হবে। ওকে বেশ, তারপরে দেখো কী আছে দেখো, যে নিচের কোন তরঙ্গকে পোলারাইজড করা হয়? পোলারাইজড একটা মোস্ট ইম্পর্টেন্ট মানে ক্যারেক্টার কার, তড়িৎচুম্বকীয় তরঙ্গের। তড়িৎচুম্বকীয় তরঙ্গের একটা হচ্ছে মেন, ঠিক আছে, চুম্বকীয় তরঙ্গের একটা মেন বলতে প্রধান হচ্ছে ক্যারেক্টার হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গের পোলারাইজেশন, ঠিক আছে? পোলারাইজেশন। তো তড়িৎচুম্বকীয় তরঙ্গের কি একটা তির্যক তরঙ্গ, এটা হচ্ছে তির্যক তরঙ্গ হতে হবে তড়িৎচুম্বকীয় তরঙ্গ হতে গেলে, এবং আলোক তরঙ্গ দেখো একটা তির্যক তরঙ্গ, ঠিক আছে? তাহলে আমার উত্তর কী হবে, এ এবং ডি। ওকে, উত্তর কী হবে বলো, আমাদের এ এবং ডি। তারপরে দেখো কি আছে, যে রাডার কি কারণে ব্যবহার করে, রাডারের ফুল ফর্ম কি বলো, RADAR, রাডারের ফুল ফর্ম কি বলো, রেডিও, ঠিক আছে,
রেডিও ডিটেকশন, রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং, রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং। তা দেখো এটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ব্যবহার করে। কী তরঙ্গ ব্যবহার করা হয়? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। প্রচুর পরীক্ষাতে আসে কিন্তু চুম্বকীয় তরঙ্গ ব্যবহার করা হয়, ঠিক আছে। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ব্যবহার করা মানে কি? এটা রিফ্লেকশনে কাজ করে। এখানে রিফ্লেকশন কী কাজ করে বলো তো? রিফ্লেকশন, অর্থাৎ রিফ্লেকশন কাকে বলে বলো তো? প্রতিফলনকে কাজ করে। এই একটা রে পাঠালা, ওখানে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ পাঠালা, আবার ওখানে একটা ডিভাইস এসে আবার এলো, তাহলে তোমাকে বোঝা গেলো উপরে একটা কোনো যন্ত্র বা বস্তু আছে কিনা সেটাকে জানার জন্য এই তোমার রাডারটা ব্যবহার করা হয়। তাহলে বস্তুর অবস্থান শনাক্ত করা, ঠিক করা, যেমন হচ্ছে বিমান, এইগুলোর জন্য তোমার কী বলতো রাডারটা ব্যবহার করা হয়। তাহলে রাডার ক্ষেত্রে তোমাকে যদি বলে যে একটা ফুল ফর্মটা জানতে হবে, রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং এক নম্বর। দ্বিতীয় হচ্ছে কোন তরঙ্গ ব্যবহার করে? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ব্যবহার করা হয়। এবং এটা কী কাজ করে? এটা ডিফ্লেকশনের কাজ করে, ঠিক আছে। রিফ্লেকশনের প্রতিফলনের কাজ করে, নাহলে তো তুমি এটা করতে পারবে না। তারপর দেখো ম্যাকটা কি হচ্ছে? ম্যাকটা হচ্ছে যে বস্তুর মানে তোমার কি বলে সোর্সের মানে উৎসের গতিবেগ ঠিক বাই যে শব্দের গতিবেগ, ঠিক আছে, এটা হচ্ছে ম্যাক বলা হয়। তাহলে উৎসের গতিবেগ ধরো যেটাতে শব্দ উৎপন্ন হচ্ছে সেটার গতিবেগ, আর হচ্ছে নিচে হচ্ছে তার অনুপাতটা হচ্ছে শব্দের গতিবেগ, বোঝা গেল? তাহলে এটা হচ্ছে ম্যাক, ঠিক আছে। যদি গ্রেটার দেন 1 হয় তাহলে হচ্ছে তাকে সুপারসনিক বলে, ঠিক আছে। এটা যদি এটা গ্রেটার দেন 1 হয় তাহলে বলা হয় সুপারসনিক বলে। তাহলে এটার ক্ষেত্রে কী করা যায়? বিমানের ক্ষেত্রে ব্যবহার করা হয়, বিমান, ঠিক আছে। বিমানের ক্ষেত্রে এই ম্যাক সংখ্যাটা ব্যবহার করা হয়, বিমান। কোশ্চেন দেখো কী আছে, একটা মহাকাশযান যখন উচ্চ কক্ষ থেকে নিম্ন কক্ষপথে চলে তখন এর গতি কি হয়? তো দেখো এটা একটা পৃথিবী, তো পৃথিবীকে যখন কোনো মহাকাশযানকে উপরের দিকে পাঠানো হয় তখন কী বলতো এই যে গতিবেগগুলো, এইগুলো যে আমাদের যে জি এর কাজ আছে, অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ, তাহলে এগুলোকে বলা হয় উচ্চ কক্ষপথ। তাহলে উচ্চ কক্ষপথ যখন যাই তখন কি বলতো এর তো এনার্জি সেম ফিক্সড। আমার যে মহাকাশযানটা এর এনার্জিটা ফিক্সড, তাই না? এর এনার্জিটা ফিক্সড। এই এনার্জি ফিক্সড যখন এই উচ্চ তোমার কক্ষপথকে ছাড়িয়ে যখন আরও উপরে যাচ্ছে তখন কি আমাদের জিটা কমছে, যেটা কী হচ্ছে আমাদের জিটা কমছে, অর্থাৎ অভিকর্ষজ ত্বরণটা কমছে। তো অভিকর্ষজ ত্বরণ যত কমবে তাহলে কি এর এনার্জি যখন ফিক্সড হবে তখন কিন্তু তার গতিটা বাড়বে না কমবে বলো? তাহলে বাড়বে, তাই না? যেহেতু এটা উচ্চ কক্ষপথ থেকে অর্থাৎ গতিশক্তিটা বেশি লাগছে, আমাদের ভূপৃষ্ঠের টানটা সব থেকে বেশি, যত উপর দিকে যত যাবে তখন জিটা কমবে, অর্থাৎ টানটা কমতে 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 আরও কমবে। তখন এর এনার্জি যেহেতু ফিক্সড তাহলে এই দিকে আরও ওকে মানে খরচ করতে হচ্ছে না, ওর যে এনার্জিটা তখন কী করছে ওর গতির সঙ্গে কাজে লাগাচ্ছে, ঠিক না? সেটাই হচ্ছে কি বলতো, তার জন্য তার কী করবে, তার বেগটা বৃদ্ধি পাবে, তার গতিটা কী পাবে বলো? বেগটা বৃদ্ধি পাবে। ওকে, তারপর দেখো কী আছে, বলছে একটা পাথরকে ঢালু রাস্তার উপরে উলম্বভাবে তোলার চেয়ে উপরে সহজ তোলার কারণ কি? এটা একটা রাস্তা আছে, তাহলে এখান থেকে তুমি যদি উপরের দিকে যাও ডাইরেক্ট, ঠিক আছে, তাহলে এটা যে কাজ, এটা যদি উচ্চতাটা এইচ হয় তাহলে mgh একই বস্তুকে নিয়েছে mgh কাজ করতে হচ্ছে, শক্তি লাগছে। কিন্তু এটাকে যদি এই বরাবর নিয়ে যাও তাহলে যেহেতু তোমার জিটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, জিটা কম লাগছে, এই সরাসরি জি যেটা এই জিটা সরাসরি এমজি কাজ করছে নিচের দিকে, ঠিক আছে। কিন্তু এই বরাবর গেলে পরে এই এমজির থেকে কম লাগবে, কম। তাহলে কম যদি লাগে তাহলে এর ক্ষেত্রে কী হবে, তোমার শক্তিটা কম লাগবে, তাই না? শক্তিটাকে কম লাগবে, তাহলে এখানে কাজটা করতে কম হবে, ঠিক আছে। মানে তোমার এমজি কাজ করতে হবে না, কাজ ধরো কস থিটা বা যা সাইন থিটা, মানে একটা অনুপাত কাজ করবে, ঠিক আছে, সরাসরি উপর নিচে কাজ করবে না। তাহলে পাথরটা উত্তোলনের জন্য ঘূর্ণায়ন কাজ বেশি মানে কম। এই যে এখান থেকে যদি পাথরটাকে উঠাও তাহলে কাজটা কম হচ্ছে, কারণ কি এমজিটা ভাগ হয়ে যাচ্ছে, নিচের দিকে ভাগ হয়ে যাচ্ছে, সোজাসুজি আসে না, এদিকে ভাগ হয়ে যাচ্ছে, ওই জন্য, বুঝে গেল? তারপর দেখো কি আছে, ব্লটিং পেপার দ্বারা কালি শোষণ কোনটির সঙ্গে জড়িত? ব্লটিং পেপার, কৈশিকতা, ঠিক আছে, কৈশিকতা, ক্যাপিলারিটি খুব ইম্পর্টেন্ট, ব্লটিং পেপারের সঙ্গে কৈশিকতাটা ইম্পর্টেন্ট। তারপর দেখো সাইফনের কাজ কখন হয়? সাইফন কি? সাইফন দেখবে গ্রামগঞ্জে দেখবে সাইফন দিয়ে অনেকে জল সেচ করে। তো সাইফনের কাজ হচ্ছে যে ধরো এই নিচে দেখো উপর থেকে নিচের দিকে জলটা আসবে, উপর থেকে কখনোই কিন্তু এর লেভেলটা কিন্তু সেম হবে না, ঠিক আছে, এটা হচ্ছে সাইফন। তো দেখো যেহেতু এটা উপরে আছে তাহলে নিচের দিকে সবসময় কী বলতো আমাদের যেহেতু বায়ুর চাপ আছে, ঠিক আছে, বায়ুর চাপ, ঠিক আছে, বায়ুর চাপ যেটা আছে তাহলে এখানে বায়ুর চাপটা কম, এখানে বায়ুর চাপটা বেশি, তাহলে বায়ুর চাপের পার্থক্য যখন হয় তখনই কিন্তু সাইফন কাজ করে। যেমন ধরো চাঁদে কিন্তু সাইফন কাজ করবে না, চাঁদে সাইফন কাজ করবে না, কেন বলো তো?
চাঁদে বাতাস নেই, তাহলে বাতাস যদি থাকে তখনই হবে। যদি সেম উচ্চতা হয়ে যায় তখন কিন্তু কাজ করবে না। দুটো শর্ত, বাতাস থাকতে হবে এবং উচ্চতাটা সমান হয়ে গেলে পরে কখনো কাজ করবে না। ঠিক আছে, তো দুটি পাত্রে একই স্তর যখন উচ্চতা হয়ে যাবে তখন কিন্তু কী বলতো তাদের সাইফনটা ব্যর্থ হয়ে যাবে, অর্থাৎ কাজ করবে না। ওকে, তারপরে দেখো কী আছে, বড় ট্রান্সফরমার যখন কোনো কিছু যখন সামান্য কিছু ব্যবহার করা হয়, ট্রান্সফরমার ব্যবহার করা হলো তখন খুব গরম হয়ে ওঠে এবং তেল সঞ্চালনের মধ্যে আবার ঠান্ডা করা হয়। তাহলে ট্রান্সফরমার গরম করার কারণ কি? ঠিক আছে, যখন কাজ করে তখন কি বলতো তোমার হিস্টেরিসিস বলে একটা টার্ম আছে। ঠিক আছে, তাকে যদি ধরো তুমি অপচয় করো, মানে তুমি তাকে কাজ করো, তার উপরে যদি কাজ করো, মানে তুমি বারবার করে যদি একই যদি কাজ করো তখন কি বলতো হিস্টেরিসিস, অর্থাৎ ওকে মানে তার যে ধর্মটা অর্থাৎ ম্যাগনেটিকের যে ধর্ম সেটা কমে যায়। ঠিক আছে, সেইটা হচ্ছে তোমার এই হিস্টেরিসিসের এই জন্য ক্ষতির জন্য তোমার কী হয় বলো তো, এখানে ভুল আছে, এটা বর্তমান নয়। ঠিক আছে, অন্য কিছু কারণ আছে, কিন্তু এখানে ভুল আছে, এইটা শুধু নেই, এটা যে হিস্টেরিসিসের উভয় ক্ষতির জন্য এটা গরম প্রভাব হয়। হ্যাঁ, বেশ, তারপরে দেখো কি আছে, বলের ঘাত একক কোণটির মতো। বলের ঘাত কোণটির মতো, তাহলে বলের ঘাত মানে হচ্ছে বল ইন্টু টি, এটা হচ্ছে বলের ঘাত। ঠিক আছে, বলের ঘাত, তো দেখো বলের ঘাত এফ ইন্টু টি, তাহলে এর একক কোণটি, তো এফ সমান কি বলো তো এম ইন্টু এফ ইন্টু টি, তাহলে এফকে কী লিখি এম ইন্টু ভি মাইনাস ইউ ইন্টু টি বাই টি, এটা এই এফটাকে ভি মাইনাস ইউ বলে লিখি, টিটে কেটে গেলে দেখো তাহলে এম ভি মাইনাস এম ইউ, তাহলে দেখো এম ভি আর এগুলো কি, এগুলো হচ্ছে তোমার রৈখিক ভরবেগ। এম ভি মানে কি রৈখিক ভরবেগ, এম হচ্ছে ভর আর ভি হচ্ছে কি বলতো বেগ, তাহলে এটা হচ্ছে রৈখিক ভরবেগের সঙ্গে সমান। ঠিক আছে, রৈখিক ভরবেগের সঙ্গে সমান। তারপর দেখো কি আছে, একটা রকেট সংরক্ষণের নীতি কাজ করে। ঠিক আছে, রকেট সংরক্ষণের নীতি যখন রকেট যখন উপর থেকে নিচে যায় তখন পেছন দিকে দেখবে এক ধরনের ধোঁয়া বেরোয়। ঠিক আছে, ধোঁয়া বেরোয়, তাহলে এই দিকে যত ধোঁয়া বেরোবে তত ওইটা উপর দিকে যাবে। তাহলে এটা হচ্ছে এম ভি, মানে এটা হচ্ছে রৈখিক ভরবেগের সঙ্গে সমান। ঠিক আছে, সংরক্ষণ সূত্র মেনেই এটা চলে, যদি রৈখিক ভরবেগের জন্যই। তারপরে কি আছে দেখো, একটা বস্তু বলছে কি বলছে, একটা বস্তু জলে ভাসে যার আয়তনের কত 40% বাইরে থাকে। তো 40% যখন বাইরে থাকে তখন ভিতরে কত, জলের ভিতরে কত থাকে বলো 60%, আর 60%কে আমরা কী লিখবো, আমরা বলো 0.6 লিখবো, 0.6 লিখবো। ঠিক আছে, এটা ভাসে, তাহলে এটা ভি আয়তন, তাহলে ভি আয়তন যদি হয় তাহলে ওই যে বস্তুটার ঘনত্ব রো ধরো, তাহলে আমার প্রথম যখন জলে ভাসাচ্ছে তখন কী করছে বলো তো, আমার 0.6 ইন্টু রো, আমি তো জানি না কোন বস্তুটার সঙ্গে, আর জিটা নিচের দিকে কাজ করছে, এটাই তো আয়তন না। দেখো এটা হচ্ছে ভর, এটা হচ্ছে জি, তাহলে মানে কি টোটালটা ওজন, এটা হচ্ছে W1 বা ডব্লিউ ধরো। এবার দেখো কি বলছে, ওই বস্তু তেলে ভাসে যখন তার আয়তনের 60% তেলের বাইরে থাকে, 60% তেলের বাইরে থাকে, তার মানে কি ভিতরে কত থাকে 40%। যখন ডুবাই তখন কি বলতে একটু ভাসে বেশি, তার মানে তো 40%, মানে 0.5% মানে তেলের ভিতরে থাকে, তাহলে ভিতরে থাকে। একইভাবে তাহলে W2 কত, W2 বলে তো 0.4 ইন্টু রো তো বটেই ইন্টু জি, ঠিক ইন্টু জি। তাহলে কি বলছে, তেলের আপেক্ষিক ঘনত্ব কত, তেলের আপেক্ষিক। ঠিক আছে, তেলের আপেক্ষিক ঘনত্ব কত, তাহলে আপেক্ষিক ঘনত্ব তেলের বলেছে। ঠিক আছে, জলের সাপেক্ষে তেলের আপেক্ষিক ঘনত্ব, তো জলের সাপেক্ষে হয়, তো জলের সাপেক্ষে কত, এখানে দেখো জিও কেটে যাবে, জি কেটে গেলো, রো কেটে গেলো, তাহলে কত হলো বলো আমার 0.6/0.4, তাহলে 0.6/0.5 কেটে গেলো, তাহলে 3 দুগুণে 6 আর 2 দুগুণে 4, তাহলে কত 3/2 হলো, 3/2 মানে কত, তাহলে 1.5, 3/2 মানে 1.5। ওকে, বেশ, তারপরে দেখে কি আছে, সরল দোল গতির ক্ষেত্রে কোনটি আবশ্যিক থাকতে হবে। সরল দোল গতি বলতে গেলে ঠিক আছে, এইটা হচ্ছে সরল দোল গতি। এফ সমান কি বলতো, এফ সমান হচ্ছে কে এক্স, ঠিক এক্স সমান কে এক্স, তাহলে এফ সমান কি মাইনাস কে এক্স, তাহলে কে বাই এম। ঠিক আছে, এক্স। ঠিক আছে, দেখো এইটা হচ্ছে তোমার কি বলতো, আর এটাকে আমরা কি বলি বলতো, এটাকে বলা হয় ওমেগা স্কোয়ার ধরা হয়। তাহলে কে বাই এক্স, তো ভর তো থাকতেই হবে, ভর মানে কি এখানে ভর মানে জড়তা থাকতে হবে, আর কেটা কি বলতো, কে হচ্ছে যে স্থিতিস্থাপকতা। দেখো তো স্থিতিস্থাপকতা কত জায়গায় আছে, কত জায়গায় আছে, তাহলে আমার জড়তা ভ্রামকও থাকা দরকার, জড়তাও থাকা দরকার, স্থিতিস্থাপকতাও দরকার, তাহলে আমার কি থাকে, আমার এ আর সি থাকতে হবে, নাহলে আমার সরল দৈর্ঘ্যটি হবে না। হ্যাঁ, তারপরে দেখো কি আছে, যখন একটা তরঙ্গ একটা ঘন মাধ্যমের সীমানা থেকে প্রতিফলিত হয়
তখন নিচের কোনটি পরিবর্তন হয়? ঠিক আছে, একটা মাধ্যম যখন তরঙ্গ যখন মাধ্যম চেঞ্জ করে, যখন একটা মাধ্যম এদিকে আসলো তো মাধ্যম যখন চেঞ্জ করে তখন কী করতো, তার বিস্তারটা চেঞ্জ হয়। ঠিক আছে, বিস্তার মানে এ, ঠিক, যখন প্রতিফলন হয় তাহলে বিস্তারটা চেঞ্জ হয়, আর চেঞ্জ হয়। তার সঙ্গে সঙ্গে যেহেতু দেখো এখানে কি হচ্ছে, দশাটাও চেঞ্জ হবে। দশা মানে হচ্ছে ফেজটা চেঞ্জ হবে। ঠিক আছে, কারণ কী বলতো, ও যাচ্ছিলো এইদিকে, তার ফেজে যাচ্ছিলো, আবার ও এদিকে ঘুরে পালিয়ে এলো, তার মানে কি তার দশাটা কি যাচ্ছিলো এদিকে আবার এদিকে চলে, তার দশাটা চেঞ্জ হচ্ছে না। তাহলে আমার যেমন বিস্তার চেঞ্জ হবে তেমন হচ্ছে দশারও চেঞ্জ হবে। সুতরাং বেগের কোনো চেঞ্জ হবে না, বেগ কিন্তু সেম থাকবে। ঠিক আছে, তাহলে আমার এ এবং ডি হচ্ছে তোমার পরিবর্তন হবে যখন কিন্তু কোনো তরঙ্গ প্রতিফলন হয়। তারপর দেখো কী আছে, একটা গভীর হ্রদে একটা পাথরকে নিক্ষেপ করা হলো, এটা জলের গভীরে আরও গভীরে ডুবে যাওয়ার সাথে সাথে ঊর্ধ্বঘাতটা কী হবে? তাহলে ঊর্ধ্বঘাতটা আমি তো আগেই বললাম। ঠিক আছে, ঊর্ধ্বঘাতটা হচ্ছে ডব্লিউ সমান ভি ইন্টু রো ইন্টু জি। যে এই রোটা কী বলতো, এটা জলের ঘনত্ব। তো জলের ঘনত্ব যেটা, তো জলের ঘনত্ব তো জিটা তো সবসময় ফিক্সড, তাহলে বাদ। তো রোটা দেখো, রোটা কী বলতো, যেহেতু জলের আয়তন, এই যে জলের আছে, জলের তো ঘনত্ব সব থেকে উপরেও যা জলের ঘনত্ব, নিচেও জলের ঘনত্বটা সব, জল তো সবই একই না, তাহলে জলের ঘনত্ব যখন সেম তাহলে এটাও সেম, তাহলে কী বলতো আমার একই থাকবে, ধ্রুবক থাকবে। ঠিক আছে, এটা আমার ধ্রুবক থাকবে। বেশ, তারপরে দেখো 39 দেখো, যে কারণে বৃষ্টির ফোঁটা গোলাকার হয়, তো সবাই জানো আশা করি। তো বৃষ্টির ফোঁটা গোলাকার হয় যখন হয় পৃষ্ঠটান। ঠিক আছে, পৃষ্ঠটানের জন্য তোমার বৃষ্টির ফোঁটা গোলাকার হয়। এটা প্রচুর ইম্পর্টেন্ট, প্রচুর পরীক্ষাতে আসে, একদিনে আসেনি, অনেক পরীক্ষাতে এসেছে। ঠিক আছে, ইম্পর্টেন্ট কোশ্চেন। বাতাসে ঘুরতে থাকা একটা ক্রিকেট বলের সুইংয়ের ভিত্তিতে ব্যাখ্যা করা যায়। যে একটা যখন সুইং, অর্থাৎ যারা সুইং বল করে তারা বাতাসে যখন বলটাকে ঘুরতে থাকে, বাতাসে যখন বলটা ঘুরতে থাকে তখন কিন্তু বাতাস কী হয়, উপর দিকে যেমন ধরো উপর দিকে বল প্রয়োগ করে, নিচের দিকে কী বলতো বলটা কমতে থাকে, তখন আরও সুইং হয়ে যায়, সুইং হতে হতে একদম উইকেটের ভিতরে ঢুকে যায়, তাই না? তাহলে এটা বলছে কোন ভিত্তিতে ব্যাখ্যা করা হয়? এটা অবভিয়াসলি বার্নৌলির উপপাদ্য থেকে ব্যাখ্যা করা যায়। ঠিক আছে, তো দেখো এরকম ভিডিও পেতে বা এরকম ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক এবং শেয়ার করবে।